আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় প্রশ্ন আসে যে যারা বেকার ছাত্রছাত্রী মানে যার কোনো ইনকাম নাই বা গৃহিণী যারা তাদের ইনকাম ট্যাক্সটা আমরা রিটার্নটা কিভাবে সাবমিট করব মানে আয়কর রিটার্নটা কিভাবে অনলাইনে জমা দিব। তো আমরা আজকে এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। ধৈর্য সহকারে দেখুন, প্রয়োজনে কয়েকবার দেখুন। তো আমরা যে ব্যক্তির আয়কর রিটার্ন প্রিপেয়ার করব এবং সাবমিট করব তার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এনবিআর এর পোর্টালে লগইন করব। লগইন করার পর হোম পেজ থেকে আমরা রেগুলার রিটার্নে চলে যাব। যাওয়ার পর আমরা কিছু বিষয় ঠিক করে নিব। কিছু বিষয় অটোমেটিক সিলেক্টেড করা থাকে, যেমন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এটা নো থাকে। যদি এমন কোনো ইনকাম থাকে যেটা ফুলি ট্যাক্স এক্সেম্পটেড তাহলে ইয়েসে ক্লিক করব, তা না হলে নো। হেডস অফ ইনকামের এখানে ইয়েস বা নো থাকে, যাই হোক এটা কোনো ব্যাপার না। ছাত্রছাত্রী, বেকার এবং গৃহিণী, এই তিন ক্যাটাগরির লোকের আয়কর রিটার্ন আমরা একবারে দেখাবো। তো আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সরাই দিচ্ছি। এটা আমরা দিব হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। এডিশনাল ইনফরমেশনে এসে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এটা ঠিক করে নিতে হবে। ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম সিটি, অন্য সিটি কর্পোরেশন, এনি আদার এরিয়া। তো আমরা এনি আদার এরিয়া দিব যদি যেই ব্যক্তির আয়কর রিটার্ন সাবমিট করছি উনি যদি যুদ্ধাহত গেজেটেড মুক্তিযোদ্ধা হন তাহলে ইয়েস দিব। প্রতিবন্ধী হলে এখানে ক্লিক করব। আর যদি মুক্তিযোদ্ধা যুদ্ধাহত গেজেটেড হয় এখানে ক্লিক করব, এই যেভাবে। আর যদি এমন কোনো প্রতিবন্ধী ছেলেমেয়ের মানে শারীরিক প্রতিবন্ধী ছেলেমেয়ের গার্ডিয়ান হয়ে থাকেন কেউ, বা অন্য কোনোভাবে ছেলে মেয়ে না হোক এমন কোনো ব্যক্তি যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তাহলে এখানে ক্লিক করতে হবে। এটা হলে কিছু জিনিস লাগবে এক্সট্রা, যে দেখতে পাচ্ছেন নেম অফ চাইল্ড, ডিসেবিলিটি, রেফারেন্স ডেট, ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এমন কোনো বিনিয়োগ করেছেন উনি যেটাতে কর ছাড় পাবেন তাহলে ইয়েস, না থাকলে নো। গ্রস ওয়েলথ ওভার 50 লাখ। এখন প্রশ্ন আসতে পারে যদি আমরা গ্রস ওয়েলথ 50 লাখ টাকার উপরে আছে এটা ইয়েস দেই তাহলে কিভাবে হয়? যে ব্যক্তির আয়কর রিটার্ন সাবমিট করছে সে তো ছাত্রছাত্রী বা গৃহিণী বা বেকার। হ্যাঁ, হতে পারে। এমন অনেক ব্যক্তি আছেন যে বেকার কিন্তু তার পরিসম্পদের পরিমাণ 50 লাখ টাকার উপরে। গৃহিণী আছেন, ইনকাম কম বা ইনকাম নাই, 50 লাখ টাকার উপরে সম্পদ থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। তো যার ক্ষেত্রে যেটা যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। আমরা মনে করি যে আছে। যদি মোটর কার থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। যদি সিটি কর্পোরেশনের ভিতরে কোনো সম্পদ থাকে ইয়েস দিবেন, না থাকলে নো। সিটি কর্পোরেশনের ভিতরে সম্পদ থাকলে এটা স্কোয়ার ফিট ছাড়া অন্য কোনো প্যারামিটারে দেখানোর কোনো সুযোগ নেই। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাই। ইনকাম টাইপ, এটা এই যে রয়্যালিটি হতে পারে, পেমেন্ট ফ্রম WPPF হতে পারে, লাইসেন্স ফি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি, ইনকাম ফ্রম ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ক্যাশ সাবসিডি, লটারি, পাজল, কার্ড গেম, এই যে লটারি জিতে অনেকে সেখান থেকে, আদার সোর্সেস উইথ TDS, এমন কোনো সোর্স থেকে ইনকাম হয় যেটা থেকে সোর্স ট্যাক্স আগেই কেটে নেয়। অ্যামাউন্ট রিসিভড ফ্রম গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি, গ্রুপ ইন্স্যুরেন্স থাকে ওখান থেকে যদি কেউ লভ্যাংশ পেয়ে থাকেন তাহলে এটা। ইনকাম সাবজেক্ট টু রিডিউসড ট্যাক্স রেট, এটা হলে এটা। এনি আদার ইনকাম দিব আমরা। পার্টিকুলার্স, এটা আমরা প্রথমে দিচ্ছি যে একজন গৃহিণীটা দিচ্ছি আমরা। তো গৃহিণী আমরা মনে করি যে উনি, এই গৃহিণী হয়তো শুধু দর্জির টেইলারিং কাজ করেন বা টিউশনিও করান, বা ওনার অন্য কোনো সোর্স অফ ইনকাম থাকতে পারে, যেমন হ্যান্ডিক্রাফটের কাজ করে থাকতে পারেন। এখন হ্যান্ডিক্রাফটের কাজ যেটা মাথায় রাখবেন, যদি বিজনেস হিসেবে করেন তাহলে ট্রেড লাইসেন্স থাকলে ইনকাম ফ্রম বিজনেস দিতে হবে। আর যদি না, দুই একটা কাঁথা সেলাই করেন বা বালিশের কাভার, মানে ও গৃহস্থালী কাজের মধ্যে যে টুকটাক কিছু কাজ করেন সেখান থেকে কিছু ইনকাম আসে,
এগুলো এখানে উল্লেখ করে দিলেই হবে, অসুবিধা নাই। তো আমরা মনে করি যে উনি, আচ্ছা আমরা এখানে প্রথমে দিচ্ছি যে উনি টিউশন করান, সেখান থেকে ভ্যারিয়াস ক্লায়েন্ট বা আচ্ছা গার্ডিয়ান অফ স্টুডেন্ট, যদি উনি একবারে দেখাই দিতেও পারেন, বা যদি 12 বার দেখাতে চান যে প্রত্যেক মাসের কোন ডেটে টাকাটা পান, ওই ডেট যেমন 18ই মার্চ 2024। আমরা যেহেতু 2024-এর জুলাই থেকে শুরু করছি, তাহলে মনে করলাম যে জুলাইয়ের 29 তারিখে, 24 সালের জুলাইয়ের 29 তারিখে একটা পেমেন্ট পেয়েছেন, ধরলাম 3000 টাকা। আবার এই যে প্লাস অ্যাড বা অ্যাডে ক্লিক করলে আবার চলে আসবে। এখানে আমরা জিনিসগুলো ফিল আপ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট যে প্রত্যেক মাসেরটা যদি আমরা আলাদা আলাদা দেখাই তাহলে কিভাবে দেখাবো। আগস্টে মনে করি 29 তারিখে পেয়েছেন 3000 টাকা, রিলেটেড এক্সপেন্স 0। এভাবে চাইলে 12 মাসেরটাও দেখানো যায়, প্রত্যেক মাসের ডেট উল্লেখ করে। আর যদি আমরা চাই যে না একবারে দেখাবো, তাহলে একেবারে অর্থ বছরের শেষে 2030 জুন এটা দেখালে অসুবিধা নাই। মনে করি যে উনি প্রত্যেক মাসে 3000 টাকা করে পান, 36,000 টাকা। আমরা আরেকটা একটু বলেছি যে টেইলারি কাজ বা দর্জি কাজ, যেটা ওটাও করছেন উনি। তো মনে করি যে ওখান থেকে উনি, এটা হচ্ছে আপনার কাস্টমারের কাছ থেকে পায় ভ্যারিয়াস বিভিন্ন ধরনের কাস্টমারের কাছ থেকে পান। এটাও চাইলে প্রত্যেক মাসে আমরা, এটা অবশ্য ফিক্সড ডেট নির্ধারিত করা যায় না, কারণ মাসে 10-20 দিনও ইনকাম হতে পারে তার, আবার মাসে 2-3 দিনও হতে পারে। তো আমরা এটা 12 মাসেরটা একবারে দিয়ে দিব। মনে করি যে উনি এখানে 5,000 টাকা করে প্রত্যেক মাসে 60,000 টাকা পান। তো মোটামুটি এই, আরো যদি ওনার কোনো এরকম টিউশনি, টেইলারিং সার্ভিস, হ্যান্ডিক্রাফট বা নানান ধরনের টুকিটাকি কাজ থাকে, ওগুলো থেকে যদি হয় তাহলে সেভ এন্ড কন্টিনিউ, ওগুলো এন্ট্রি দিয়ে তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে আসব। তো গ্রামে যারা আছেন অধিকাংশ মানুষেরই একটা ডিপিএস থাকে, যদি আরো অনেক কিছু থাকে, লাইফ ইন্স্যুরেন্স থাকলে দেখাবেন। মানে উনি কর ছাড় পান এরকম কোনো বিনিয়োগ থাকলে, মনে করি যে সোনালী ব্যাংকে ওনার একটা ডিপিএস আছে, ডিপিএস এর নাম্বারটা উল্লেখ করবেন। গত 1 বছরে মনে করলাম 500 টাকা করে উনি জমান, তো 1 বছরটা উল্লেখ করবেন রিবেট অংশে 500 টাকা করে বছরে 6,000 টাকা। তারপর এক্সপেন্ডিচার, যে উনি যে ইনকামটা করেছেন ফ্যামিলিতে, ওনার কন্ট্রিবিউশন আমরা মনে করি যে উনি 60,000 টাকা কন্ট্রিবিউশন করেন। তারপর বাকি এখানে যা আছে এগুলো আমরা উঠিয়ে দিব। আচ্ছা মনে করি যে যাতায়াতে ওনার 3,000 টাকা খরচ, বাকিগুলো মনে করলাম যে উনি বেয়ার করেন না, ওনার হাজবেন্ড বা অন্য কেউ বেয়ার করেন। আরো আমরা সরাই দিব। আচ্ছা ফেস্টিভ্যাল উৎসবে মনে করলাম যে উনি 10,000 টাকা খরচ করেন, দান করেন মনে করি 6,000 টাকা। ঠিক আছে, 79,000 টাকা টোটাল খরচ দেখালাম। এই অ্যাসেট এন্ড লাইবিলিটিজ অংশে এসে এবার তিনি গৃহিণী হোক, আচ্ছা এটা আমরা একটু পরে দেখাচ্ছি। আমরা গৃহিণীর ইনকামটা দেখিয়েছি, আমরা ওই যে স্টুডেন্টটা দেখাই, আর হচ্ছে বেকার যে ওনারটা দেখাবো। এখন ছাত্র বা ছাত্রী, আমাদের বাংলাদেশে অনেকেই আছেন যে গ্রাম হোক শহরে হোক টিউশনি করায়। তো এটার ক্ষেত্রেও একটু আগে আমরা যেটা বলেছি যে
একজন গৃহিণী তিনিও টিউশনি করাতে পারেন, একজন ছাত্রছাত্রী তিনিও টিউশনি করাতে পারেন। গার্ডিয়ান, এখানে টিউশন লিখবো আমরা পার্টিকুলার্স গার্ডিয়ানস অফ স্টুডেন্টস, স্টুডেন্টের অভিভাবকের কাছ থেকে পেমেন্ট পায়। আর একটু আগে আমরা যেভাবে দেখিয়েছিলাম যে চাইলে 12 মাসেরটা আলাদা আলাদা দেখাতে পারি বা চাইলে একবারেও এভাবে বার্ষিকটা দেখাতে পারি। তো এখানে যদি ভ্যারি করে যে সে 12,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা মাসে পায়, তাহলে ওভাবে আমরা চাইলে যেমন, বা যদি 10,000 টাকা করে পায় তাহলে 1,20,000 টাকা আমরা এখানে উল্লেখ করব। গৃহিণীটা আমরা ওইভাবে 36,000 টাই রাখি। আর যদি আরো বেশি একজন ছাত্র আরো বেশি ইনকাম হতে পারে, কম হতে পারে, যেটা হয় ওটাকে 12 দিয়ে গুণ করে বসিয়ে দেব। এখানে এবার আমরা একজন ছাত্রছাত্রী টিউশনি ছাড়া হয়তো অন্য কোনো কাজ করতে নাও পারেন, তারপরেও যদি আরো টুকটাক কিছু কাজ করেন তাহলে আমরা এখানে পার্টিকুলারে ওই কাজের নামটা লিখে এখানে কার কাছ থেকে পাচ্ছি এটা উল্লেখ করে দিব আর টাকাটা এখানে উল্লেখ করে দিব। আর বেকার যিনি ওনারটা হচ্ছে আমরা এগুলো ডিলিট করে, আচ্ছা এটা ডিলিট করব না, আমরা এটা রেখে দিচ্ছি আমাদের ওই যে পরবর্তী কাজের জন্য। এখন যিনি বেকার, ওনার প্রথম ইনকাম সোর্স হতে পারে টিউশনি করেন উনি, একেবারেই আর যদি টিউশনি না থাকে তাহলে কোত্থেকে ইনকাম সোর্স, ওনার জীবনযাপনের ব্যয় কোত্থেকে আসে সেটা আমরা দেখাচ্ছি। তো ওই বেকার ভাই বা বোন উনি যদি টিউশনি করেন তাহলে ওনারটা আমরা গৃহিণী এবং ছাত্রছাত্রীর ইনকামটা যেভাবে হচ্ছে ওইভাবেই দেখাতে পারেন, দুইভাবে, বার্ষিকটা একবারে বা মাসে মাসের একবারে। এখন বেকার ভাই যে তার চলা টাকাটা কে দেয়? আচ্ছা, ওনাকে আমরা ধরলাম যে আনএমপ্লয়েড, একেবারে উনি টিউশনি করেন না, মানে ওনার কোনো সোর্স অফ ইনকাম নাই, কোথাও থেকে কোনো ইনকাম আসে না 1 টাকাও, তাহলে উনি কোত্থেকে পান? সাপোর্টেড বাই ফ্যামিলি মেম্বার্স, বা এখানে ফাদার দিতে পারি, মাদার দিতে পারি, ব্রাদার দিতে পারি। এমনও হতে পারে যে আপনার অনেক সময় স্ত্রীর ইনকামে স্বামী চলে, সেখানে এখানে স্পাউস বা ওয়াইফ লিখতে পারি। তো আমরা এটা বার্ষিক একবারেই দেখাবো। হ্যাঁ, চাইলে এটা বারবারও দেখানো যায়, কোনো অসুবিধা নাই। হয়তো বাবা বিদেশ থেকে ওনাকে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠান 10,000 5,000 করে, ওটা আমরা 12 মাসেরটা আলাদা আলাদা দেখাতে পারি। তো মনে করি যে ওনার পিছনে খরচ হয় পরিবারের 1,20,000 টাকা। এইভাবে আমরা কি আনএমপ্লয়েড বা বেকার যে তার যে লিভিং কস্ট এটা আমরা দেখাতে পারি। তো আমরা এটা এখান থেকে ডিলিট করে দিব। আমরা মূলত অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিজ অংশে বা এক্সপেন্ডিচার অংশে শুধু গৃহিণীরটা আমরা ইনকাম যেটা ওই যে 36 আর 60 ওটার উপরে নির্ভর করে আমরা ওই অংশটা কমপ্লিট করব। আমরা যদি এখানে 1,20,000 টাকা রাখি তাহলে ওটা আবার ওখানে একটু প্রবলেম হবে, আমরা কেটে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এক্সপেন্ডিচার রিবেট অংশটা আবার একটু আমরা বলি যে একজন ছাত্র বা একজন বেকার, ওনারও ডিপিএস থাকতে পারে, ইন্স্যুরেন্স থাকতে পারে, নানান ধরনের বিনিয়োগ থাকতে পারে, যদি থাকে তাহলে দিব, না থাকলে নাই। এখানে এসে আমরা করি, আমরা ইনকাম অংশে শুধু গৃহিণীটা রেখেছি। এখন আপনারা মনে করতে পারেন যে তাহলে ছাত্র বা বেকার যে তারটা আমরা কিভাবে দেখাবো? এক্সপেন্ডিচার বা জীবনযাপনের ব্যয় যেটা, এটা ছাত্র হোক বা গৃহিণী হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, সবার একই রকম, শুধু খরচের পরিমাণটা কমে বা বাড়ে। তো এখানে আমরা ৭৯,০০০ টাকা খরচ দেখিয়েছি। অ্যাসেট এন্ড লাইবিলিটিস অংশে এসে সেম কন্ডিশন, বেকার, গৃহিণী, পেশাজীবী, চাকরিজীবী, সরকারি চাকরি, ব্যাংকার, ব্যবসায়ী সবার জন্য এক। কারো যদি নন এগ্রিকালচারাল প্রপার্টি নিজের নামে থাকে তাহলে উল্লেখ করবেন, না থাকলে করবেন না। এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে উল্লেখ করবেন, না থাকলে করবেন না। যদি মোটরসাইকেল বা মোটর কার থাকলে উল্লেখ করবেন, না থাকলে করবেন না। আমাদের এই
এগুলো নিয়ে এই যে অ্যাসেট এন্ড লায়াবিলিটিজ অংশ নিয়ে বিস্তারিত আলোচনা নানান ভিডিওতে আছে। আমরা এখানে আর জাস্ট বলে দিচ্ছি একটু। স্বর্ণ থাকলে আচ্ছা আমরা মনে করি যে ওনার যে 2 ভরি স্বর্ণ আছে, গত বছর দাম ছিল ৮০,০০০ করে, ১,৬০,০০০ টাকা। ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক আইটেম আলাদাও দেখানো যায়, একবারে দেখানো যায়। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড আউটফ্লো এটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো আমরা যে সম্পদটা উপরে উল্লেখ করেছি আমরা এটা দেখতে পাচ্ছি ২২,৬০,০০০ টাকা। ডিফারেন্স অবশ্যই জিরো করতে হবে। ডিফারেন্স ১৭,০০০ টাকা চলে এসেছে। এই ১৭,০০০ টাকা আমরা দেখাই যে ওনার হাতে নগদ আছে বা ব্যাংকে আছে। ব্যাংক থাকলে ব্যাংকের অ্যাকাউন্ট দেখাতে হবে। ১৭,৫০০ টাকা ক্যাশ ইন হ্যান্ড দেখিয়ে দিয়েছি। আচ্ছা সরি, এটা ১৭,০০০ টাকা ছিল। এখন ডিফারেন্স জিরো। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাচ্ছি। ফাইনালি সাবমিটের আগে কমপক্ষে ২ বার চেক করে নেবেন। তারপর আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন। অনলাইন রিটার্ন এখানে এসে যে রিটার্ন ভিউ, রিটার্নটা দেখা যায়। সবকিছু এসেছে কিনা দেখে নিতে হবে সুন্দরভাবে, কমপক্ষে ২ বার দেখে নিবেন। সাবমিট রিটার্ন, এখানে ইয়েস ক্লিক করলে রিটার্নটা সাবমিট হয়ে যাবে। তারপর ওখান থেকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা ডাউনলোড করে ব্যাংকে জমা দিব। ব্যাংকে জমা দিলে মানে হচ্ছে আমার যেখানে যেখানে দরকার সেখানে জমা দিব। ব্যাংকে জমা দিলে ব্যাংকে যদি কোনো বিনিয়োগ থাকে সেখানে 15% সোর্স ট্যাক্সের জায়গায় 10% সোর্স ট্যাক্স কাটবে, এটাই সুবিধা। আর এমনিতে ১ কপি করে প্রিন্ট করে আলাদা ফাইলে রেখে দেব। তো যদি আপনাদের উপকারে এসে থাকে সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।